বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা ধারাবাহিকভাবে আমরা গুরুত্বপূর্ণ আইনগুলোর যে গুরুত্বপূর্ণ কনটেন্ট গুলো আছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে চুক্তি বা চুক্তি আইন। আমরা যে দলিল একটা প্রস্তুত করি, আমরা কারো সাথে কোনো কিছু করব বলে একটা এগ্রিমেন্ট করি, নানা প্রকারভাবে আমরা স্ট্যাম্পের মধ্যে সিগনেচার করি, সাদা কাগজে আমরা এগ্রিমেন্ট তৈরি করি। আসলে কোনটা হচ্ছে চুক্তি? চুক্তি কি শুধু লিখিতই হবে না মৌখিকও চুক্তি হতে পারে, না সেই চুক্তিটা রেজিস্ট্রেশনই করতে হবে? চুক্তির মধ্যে কি কোনো সাক্ষী লাগবে কিনা? এই সংক্রান্ত বিষয়গুলো ডিল করে যে চুক্তি আইন ১৮৭২। আমরা যে দলিলটা প্রস্তুত করি এটাও কিন্তু এক প্রকারের চুক্তি। এই দলিলটা রেজিস্ট্রেশন করা লাগে এটাও এক প্রকারের চুক্তি। দলিলের মধ্যে যে সাক্ষী থাকে এটাও চুক্তির কিন্তু একটা অংশ। এই সংক্রান্ত বিস্তারিত কিছু আমরা দেখতে পারবো এই যে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আশা করি ভিডিওটি তাদেরই কাজে আসবে যারা আইন বুঝতে চান, অথবা সাধারণ কমন বেসিক ম্যান আছেন তাদেরও কাজে আসবে, যে কার থেকে আপনারা জমি ক্রয় করতে পারবেন না, কারণ যে চুক্তি করতে পারে না সে জমি বিক্রি করতে পারবে না। এই বেসিক জিনিসটা একটু মনে রাখবেন। আর যারা আইন বুঝতে চান তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। 1872 সালে চুক্তি আইন। আজকে আমরা প্রথম পার্ট 1 ভিডিওর এর পরবর্তীতে আরো ৪-৫ টি পার্টে বিভক্ত করে আমরা চুক্তি আইনটা শেষ করব। তো আইনগুলো পড়ার কিছুই নাই। প্রথমে আইনটার নাম কি হবে এটা লিখা থাকে। এটা সবাই জানেন এতদিন পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত আছেন। তারপরে আইনটা কোথায় প্রযোজ্য হবে সেটা এই দুটো। অর্থাৎ যেকোনো আইন পড়তে গেলে আমরা বলি ৪ টা জিনিস দেখবেন। একটা হচ্ছে আইনটার নাম কি, কোথায় প্রযোজ্য, আইনটা কোন আইনকে সেভিং করতেছে, কোন আইনকে কি করতেছে রিপিল করতেছে। এই ৪ টা জিনিস প্রতিটা আইনের ক্ষেত্রে আপনার দেখা প্রয়োজন। সাথে আরেকটা হচ্ছে আইনটা কোনো ওভাররাইডিং ইফেক্ট আছে কিনা। এটি যেকোনো আইন পড়তে গেলে আপনার দেখতে হবে। তো আমরা প্রথমেই আইনের শব্দ চয়নে না গিয়ে আমরা বুঝবো যে আসলে চুক্তি জিনিসটা কি। তো চুক্তি জিনিসটা আমরা আইনে না বুঝে আমরা আগে, আপনারা যদি জাস্ট আমার হাতের দিকে লক্ষ্য করেন, আমার কাছে যদি ধরেন যে এই হচ্ছে একটা আমার কাছে পেন ড্রাইভ, বা এটাকে আমরা পাসপোর্ট পেন ড্রাইভ বলি 2 টিবির। তো এটি কি আমি বিক্রি করব, ইচ্ছা পোষণ করছি। তার মানে আমি একটা অফার করব, একটা প্রপোজাল দিব। তো এইটি যখন আমি একটা প্রপোজাল দিচ্ছি, এটি কিন্তু চুক্তির জন্য বাধ্যতামূলক। তাহলে প্রথমে আমি ইচ্ছা পোষণ করলাম, একটা প্রপোজাল দিলাম। তো এই প্রপোজালটা আমি কি আপনার এখানে বলে শুধু রাখে দিলে হবে না। ভিডিওটা তৈরি করে প্রাইভেট মোডে রাখে দিলে তো হবে না। ভিডিওটা আমাকে পাবলিক মোডে রাখতে হবে যাতে মানুষের কাছে এটা পৌঁছায়। তো পৌঁছানোর পর আপনারা কি করবেন, যাদের আগ্রহ আছে তারা সেটা ক্রয় করার ইচ্ছা পোষণ করবেন। তো ইচ্ছা পোষণ মনে মনে করে রাখলে হবে না, আমার সাথে কমিউনিকেশন করতে হবে। আমাকে জানাতে হবে যে ভাই আমি এটা ক্রয় করতে ইচ্ছুক। তাহলে অফার হইলো, সেই অফারটা গ্রহণ হইলো। আইনের ভাষায় বলতেছে আপনি প্রপোজাল দিলেন, অপরপক্ষ সেটা অ্যাকসেপ্ট করলো। যেমন ধরেন যে ডেফিনিশনে ইন্টারপ্রিটেশন ক্লজে বলতেছে দেখেন, মেক এ প্রপোজাল। তো প্রথম হচ্ছে আপনাকে অফার করতে হবে, প্রপোজাল দিতে হবে। তো সেই প্রপোজালটা কি করতে হবে, অপর পক্ষের কাছে পৌঁছাইতে হবে। পৌঁছানোর পরে সে সেই অফারটা কি করবে, গ্রহণ করবে। এই যে সে গ্রহণ করলো সেই সংবাদটাও আপনার কাছে আসতে হবে। যখন এই দুটো হইল তখন আমরা সেটাকে বলি প্রমিস। তাহলে প্রমিস হচ্ছে কি, আপনি অফার করলেন, সে শুনলো, সে সেটা গ্রহণ করলো, আপনার কাছে সে জানিয়ে দিল যে আমি ক্রয় করব। তাহলে হইল প্রমিস। এখন প্রমিস হইলেই চুক্তি হবে না। এই প্রমিসটা কি হতে হবে, প্রমিসের মধ্যে একটা কনসিডারেশন থাকবে, একটা মূল্য থাকবে, কোনো বিনিময় থাকবে। এটা ৳২০০ হইতে পারে, ৳১০,০০০ হইতে পারে, ৳৫০০ হইতে হবে। এমন যেকোনো একটা কনসিডারেশন এখানে লাগবে। অথবা আপনি আমার জন্য কোনো কাজ করে দিবেন, যে আমি বললাম এটা যদি আপনি নেন আমার জন্য এই কাজটা করে দিবেন, তাহলে এটাও একটা কনসিডারেশন। এখন এই কনসিডারেশন যে একদম বাজার মূল্য অনুযায়ী হতে হবে এটাকে আইনের ভাষায় বলা হয় এডিকুয়েট। অর্থাৎ আপনার এই জিনিসটার দাম যদি বাজারে ১০,০০০, আমি যদি ২,০০০ বিক্রি করি এটা অবৈধ হবে না, এটাও কিন্তু বৈধ। তাহলে অফার করলেন, অফারটা গৃহীত হলো, প্রমিস হয়ে গেল। প্রমিসের সাথে যখন কনসিডারেশন বা মূল্য থাকতেছে, আমরা তখন সেটাকে কি বলতেছি, কনসিডারেশন বা মূল্য থাকলে আমরা সেটাকে বলতেছি এগ্রিমেন্ট। তাহলে দেখেন অফার থেকে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট থেকে প্রমিস, প্রমিসের সাথে আমরা কনসিডারেশন যুক্ত করলাম, হয়ে গেল এগ্রিমেন্ট। এখন পর্যন্ত চুক্তি হয় নাই। চুক্তি কখন হবে? বলা হচ্ছে এই যে এগ্রিমেন্টটা, এটা যদি আইন দ্বারা কি করা যায়, enforceable কার্যকর করা যায় তবেই সেটা কন্ট্রাক্ট।
আর যদি কার্যকর করা না যায় তাহলে সেটা আমরা কন্ট্রাক্ট বলবো না। তো সহজ অর্থে আপনারা বুঝেন, আপনি একটা জিনিস বা যে কোনো জিনিস আপনি যখন অফার করবেন, অপরপক্ষ সেই অফারটা গ্রহণ করবে, তখন সেটাকে আমরা প্রমিস বলবো। ওই প্রমিসে যদি কোনো কনসিডারেশন থাকে সেটাকে আমরা এগ্রিমেন্ট বলবো। সেই এগ্রিমেন্টটা যদি আইন দ্বারা যদি সেটাকে কি করা যায়, ইনফোর্স করা যায়, তবেই সেখানে আমরা চুক্তি বলবো। এইটা হচ্ছে চুক্তি আইনের ক্ষেত্রে চুক্তির সংজ্ঞা। আশা করি এই জিনিসটা আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন। প্রয়োজনে আপনি ১-২ বার পড়ে নিবেন আরেকবার। যে একটা প্রপোজাল আসবে সেটা অ্যাকসেপ্ট হবে, তখন আমরা প্রমিস বলবো। প্রমিসে যদি কনসিডারেশন যুক্ত করি আমরা এগ্রিমেন্ট বলবো। এগ্রিমেন্টটা যদি আইন দ্বারা ইনফোর্স করা যায়, কার্যকর করা যায়, তবেই সেটাকে আমরা কি বলবো? চুক্তি বলবো। তাহলে যেইটা আইন দ্বারা কার্যকর করা যাবে না, এগ্রিমেন্ট, সেটা কোনো কন্ট্রাক্ট হবে না, সেটা বাতিল। তো এখন আমরা দেখব এই চুক্তি জিনিসটা তো আমরা বুঝলাম। তাহলে কে চুক্তি করতে পারবে? এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। যে কে চুক্তি করতে পারবে বা কোন এগ্রিমেন্টটাকে আমরা কন্ট্রাক্ট বলতেছি। তো এখন দেখেন, আমরা ১০ নাম্বার সেকশনে যদি সরাসরি চলে যাই, বলা হচ্ছে যে অল এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টটা আমরা করলাম, অল এগ্রিমেন্ট যদি, প্রতিটা এগ্রিমেন্ট যদি ফ্রি কনসেন্ট অর্থাৎ আপনার স্ব-ইচ্ছায় যদি তৈরি করা হয় এবং পার্টি যদি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হয়, অর্থাৎ তাদের যদি লিগ্যাল ক্যাপাসিটি থাকে, আর যে কনসিডারেশনটা যদি লফুল হয়, আর যে বিষয়বস্তু সেটা অবজেক্টটাও যদি লফুল হয়, আইন দ্বারা যদি সরাসরি বাতিল ঘোষণা যদি না থাকে, তাহলে সেই এগ্রিমেন্টটা কি হবে? কন্ট্রাক্ট হবে। তাহলে আমরা অফারটাকে অ্যাকসেপ্ট হইলো, প্রমিস পাইলাম, প্রমিসে কনসিডারেশন যুক্ত হলো, এগ্রিমেন্ট পাইলাম। এখন ওই এগ্রিমেন্ট যদি আইন দ্বারা ইনফোর্স করা যায়, এখন কোন এগ্রিমেন্টটা আইন দ্বারা ইনফোর্স করা যাবে? এই এগ্রিমেন্টগুলো যেগুলো ফ্রি কনসেন্টে কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট ব্যক্তি দ্বারা তৈরি করা হয়েছে, লফুল কনসিডারেশন আছে, সেখানে লফুল অবজেক্ট আছে, সেটি তখন একটা কি হবে? কন্ট্রাক্ট হবে। আর এগুলো না থাকলে হবে না। যেমন আপনার সম্পত্তি, আপনি জমির দলিল রেজিস্ট্রেশন করতেছেন, কেউ আপনার মাথায় যদি বন্দুক রাখে, যদি সেই চুক্তিটার মধ্যে সই করায়, সেটা আপনি বাতিলযোগ্য ঘোষণা করাইতে পারবেন। তবে এখানে দেখেন কোনো সাক্ষীর কথা উল্লেখ নাই, রেজিস্ট্রেশন করা উল্লেখ নাই। তো এখানে নিচের দিকের জন্য বলা হচ্ছে যে নাথিং, অর্থাৎ এই উপরে যেটা বললাম এইটা কি করবে না, এই যে নিচে যে কথাগুলো বলতেছি এগুলোকে বাতিল করবে না। কি কথা বলতেছি? যে বলা হচ্ছে যে এক্সপ্রেসলি যদি রিপিল করা না হয় সেক্ষেত্রে যে লিখিত হইতে হবে। প্রথমে কিন্তু বলা নাই যে কিছু লিখিত হইতে হবে। যদি কোনো আইন দ্বারা বলা থাকে যে এই জিনিসটা লিখিত হইতে হবে, এই জিনিসটা সাক্ষীর সামনে হইতে হবে, অথবা বলা হচ্ছে যে এটা রেজিস্ট্রেশন করতে হবে, এই ৩ টা যদি কোনো আইন দ্বারা বলা থাকে তাহলে সেটাও কিন্তু সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আপনি সম্পত্তি বিক্রি করবেন, আপনার দলিল কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে বলা হচ্ছে ২ জন সাক্ষী লাগবে। সেটা লিখিত হতে হবে। তাহলে এই চুক্তি আইন সেটাকে কি করে না? ভঙ্গ করে না। সেটা ঠিকই আছে। আমরা যখনই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পড়বো, রেজিস্ট্রেশন আইন যখন পড়বো, তখন কিন্তু সাথে, সাথে আমাদেরকে চুক্তি আইনটা পড়তে হবে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে বলাই আছে যে রেজিস্ট্রেশন আইন এবং চুক্তি আইন এটা হচ্ছে একটা সাপ্লিমেন্টারি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের জন্য। তাহলে আমরা কোন এগ্রিমেন্টটাকে চুক্তি বলতেছি? সেই এগ্রিমেন্টটা যেটা ফ্রি কনসেপ্টে প্রস্তুত করা হয়েছে, যেটা কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট পার্টি দ্বারা তৈরি হয়েছে, লফুল কনসিডারেশন, লফুল অবজেক্ট এবং আইন দ্বারা কি না সেটা বাতিল ঘোষিত না। তো এখন আমরা একটা করে আসি যে আসলে কে কম্পিটেন্ট, কে চুক্তি করতে পারে। এর জন্য চুক্তি আইনের ১১ ধারা বলতেছে যে ব্যক্তি এজ অব মেজরিটি অর্থাৎ সে সাবালক হবে। এখন এটা আমরা কোথায় পাবো? এটার জন্য আবার ১৮৭৫ সালের দ্য মেজরিটি অ্যাক্ট আছে। সেখানে বলা হচ্ছে ব্যক্তির বয়স যদি ১৮ বছর পূর্ণ হয় তাকে আমরা সাবালক ধরে নিব। আর যদি কারো গার্ডিয়ান নিযুক্ত করা থাকে, অভিভাবক নিযুক্ত করা থাকে, তখন সে ২১ বছরে কি হবে? সাবালক হবে। তাহলে আপনি নাবালকের কাছ থেকে কি করতে পারবেন না? জমি ক্রয় করতে পারবেন না। কারণ সে চুক্তি করতে পারে না চুক্তি আইনের ১১ ধারা মোতাবেক। তারপর বলা হচ্ছে সে অবশ্যই সাউন্ড মাইন্ড হবে। এখন এই সাউন্ড মাইন্ড কে? এটা ১২ ধারায় সংজ্ঞায়িত করে দেওয়া হচ্ছে যে একটা যদি কথা শুনে, তাকে যদি একটা প্রশ্ন করেন, সে যাতে সেটা বুঝে এবং আপনাকে রেশনাল অ্যান্সার দিতে পারে। রেশনাল অ্যান্সার মানে হচ্ছে যে সে আপনার কথাটা বুঝে শুনে তার উপযুক্ত জবাব দিবে। যেমন আপনি যদি তাকে বলেন যে সকালবেলা সে কখন ঘুম থেকে উঠেছে, সে যদি উত্তর দেয় যে আমি সকাল ৭ টায় ঘুম থেকে উঠেছি। তাকে যদি আপনি প্রশ্ন করেন যে
আপনার সাথে দেখা হওয়ার আগে সে কোথায় ছিল? সে যদি বলে যে, "আমি বাসা থেকে এসে আপনার সাথে দেখা হইলো।" আপনি যদি তাকে প্রশ্ন করেন তার বাড়ি কোথায়? সে যদি তার বাড়ি, ঠিকানা সবকিছু বলতে পারে। তার মানে সে আপনার প্রশ্নটা বুঝতেছে, বুঝে সে তার অনুযায়ী উত্তর দিচ্ছে। তার মানে সে সাউন্ড মাইন্ড। আর সর্বশেষ আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আইন দ্বারা যদি ডিসকোয়ালিফাইড যদি ঘোষিত যদি হয়, সে চুক্তি করার অযোগ্য, যাকে আমরা দেউলিয়া বলি সহজ ভাষায়। তাহলে এই ৩ শ্রেণীর ব্যক্তি কি করতে পারবে না? চুক্তি করতে পারবে না। তাহলে বুঝলেন লিগ্যাল ক্যাপাসিটির মধ্যে কি হচ্ছে? তাকে সাবালক হইতে হবে, সাউন্ড মাইন্ড হইতে হবে এবং আইন দ্বারা সে দেউলিয়া ঘোষিত হবে না। তখনই সে লিগ্যাল ক্যাপাসিটিটা তার থাকলো। এখন যদি আমরা দেখি তারপরে হচ্ছে যে ফ্রি কনসেন্ট। আর কনসেন্ট জিনিসটা কি? তো আইন বলতেছে যে ২ জন অথবা এর বেশি ব্যক্তি যে কথাটা বলতেছে তাদের মন যদি একসাথে এগ্রি করে, আমি সম্পত্তিটা বিক্রি করব, আপনি ক্রয় করবেন। আমি বিক্রি করব, আপনারা ৩ জনে ক্রয় করবেন। আমরা কি করলাম? আমার মনের কথা, আপনার মনের কথা মুখে দিয়ে চলে আসলো। আমরা এগ্রি করলাম। এটাই হচ্ছে ফ্রি কনসেন্ট। এখন এই ফ্রি কনসেন্ট কি? ফ্রি কনসেন্টে আইনে এখানে কতগুলো শব্দ উল্লেখ করছে। এগুলো আমরা যদি একটা, একটা করে একটু সংক্ষেপে বুঝি। ১ নম্বরে হচ্ছে কোরেকশন, মানে হচ্ছে যে জবরদস্তি তাকে নির্যাতন করে যদি আপনি সম্মতি আদায় করেন, সেটা ফ্রি কনসেন্ট হবে না। আপনি যদি তার প্রতি ইনডিউ ইনফ্লুয়েন্স যদি তার প্রতি খাটান, অর্থাৎ আমি YouTube এ কনটেন্ট তৈরি করি, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনাদের প্রতি আমার একটা কি আছে? প্রভাব আছে। এখন আমি যদি বলি আপনাদের জন্য এই ২-২.৫ হাজার ভিডিও তৈরি করলাম, আপনি জাস্ট এই কাজটা আমার জন্য করতে পারবেন না। তার মানে এখানে একটা ইনফ্লুয়েন্স কাজ করতেছে। এইরকম ইনফ্লুয়েন্স দিয়ে যদি কোনো চুক্তি করা হয় সেটা কার্যকর হবে না। আরেকটা বলা হচ্ছে ফ্রড, যদি প্রতারণার মাধ্যমে যদি কোনো চুক্তি করা হয় সেটাও হবে না। আরেকটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, অর্থাৎ আপনি যেই ব্যক্তি না সেইটা জাহির করে যদি আপনি কোনো কি করেন চুক্তি করেন, তাহলে সেটা ফ্রি কনসেন্ট হবে না। আরেকটা যেটা বলা হচ্ছে যে মিস্টেক সাবজেক্ট টু দ্য প্রভিশন সেকশন 20, 21 এবং 22। এখন এই মিস্টেকটা কি সেটা আমরা দেখব। তার আগে ৪ টা জিনিস আপনারা বুঝলেন যে ফ্রি কনসেন্ট হইতে হলে যেটার মধ্যে কি থাকবে না, মিসরিপ্রেজেন্টেশন থাকবে না, কোন প্রকার প্রতারণা থাকবে না, আনডু ইনফ্লুয়েন্স থাকবে না, যেটার মধ্যে কোন প্রকার কি থাকবে না, যে কারেকশন থাকবে না, অর্থাৎ নির্যাতন থাকবে না, কোন প্রকার ভয়ভীতি থাকবে না। তো জাস্ট আমরা যদি ২০ নাম্বারটা দেখি যে আরেকটা কারণে কি হইতে পারে এই চুক্তিগুলো বাতিল হইতে পারে, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে যদি আপনি চুক্তির বিষয়টা যদি ফ্যাক্টগত যদি ভুল করেন। অর্থাৎ আপনার আর আমার মাঝে একটা সম্পত্তি বিক্রি হচ্ছে, আমরা চুক্তি করলাম। সেখানে আমরা কোনো মূল্যই উল্লেখ করলাম না। আমরা চুক্তিতে বলতেছি কনসিডারেশন থাকবে। এখন এই উপাদানটাই যদি না থাকে তাহলে কিন্তু সেই চুক্তিটা বাতিল বলে ঘোষিত হবে। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন চুক্তি জিনিসটা কি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন এগ্রিমেন্টটা কি করা যাবে না, আইন দ্বারা সেটাকে ইনফোর্স করা যাবে না, অর্থাৎ বাতিল চুক্তি কোনগুলো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা যারা এই আইনটাকে আরো ভালো করে পড়তে চান তাদেরকে আমরা বলব আপনারা অনলাইনে এই ইংলিশ জিনিসটা পাবেন। দয়া করে এটা আপনারা ডাউনলোড করে নিবেন। করে নিয়ে আপনারা ১ম থেকে এই যে প্রপোজালটা অ্যাকসেপ্ট হবে। তারপর আমরা তাকে প্রমিস বলবো। প্রমিসের সাথে কনসিডারেশন যুক্ত করলে আমরা এগ্রিমেন্ট বলবো। এগ্রিমেন্ট আইন দ্বারা যদি এটাকে প্রয়োগ করা যায় তখনই আমরা তাকে কন্ট্রাক্ট বলবো। আরেকটা কন্ট্রাক্ট যদি হইতে যায় সেক্ষেত্রে কি থাকতে হবে? কতগুলো জিনিস থাকবে। একটা হচ্ছে পার্টিটার লিগ্যাল ক্যাপাসিটি থাকবে। অর্থাৎ পার্টিটা সাবালক হবে। যে কন্ট্রাক্ট করতেছে সে সাউন্ড মাইন্ডেড হবে। সে আইন দ্বারা দেউলিয়া ঘোষিত হবে না। তার ফ্রি কনসেন্ট থাকবে। ফ্রি কনসেন্ট মানে হচ্ছে তাকে কোনো প্রকার ভয়ভীতি দেখানো হবে না। এবং তার কোনো তার সাথে প্রতারণা করা হবে না, সেখানে মিসরিপ্রেজেন্টেশন থাকবে না। এই বিষয়গুলো যখন থাকবে না তখনই আমরা তাকে ফ্রি কনসেন্ট বলবো। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে লফুল, যেই আমরা যে কনসিডারেশনটা দিব সেটাও আমরা শেষ করে দেই। কনসিডারেশন যেটা হবে সেটা লফুল হবে। অর্থাৎ আমি আপনার সাথে যদি চুক্তি করি যে এই কাজটা যদি আপনি করেন তাহলে এই অবৈধ যে জিনিসটা সরকার বা দেশের আইনে অবৈধ, এরকম কোনো কনসিডারেশন আমরা দিতে পারবো না। যে কাজটার জন্য চুক্তি হবে সেই কাজটাও বৈধ হতে হবে। অর্থাৎ আপনি কাউকে মারার জন্য কি করতে পারবেন না, চুক্তি করতে পারবেন না। কারণ কাজটা অবৈধ। এই চুক্তির বিনিময়ে আপনি যেটা দিবেন, যেমন আমি যদি বলি তাকে আপনি মারিয়া যে হত্যা করে আসেন, আমি আপনাকে এত কিলো কি দিব? হিরোইন দিব, এত কিলো ড্রাগস দিব। তার মানেই হচ্ছে কি বিনিময়টাও হচ্ছে আনলফুল। তাহলে এটাও কিন্তু করা যাবে না। তাহলে আপনারা এগুলো কিন্তু বুঝতেই পারছেন।
যে আসলে কি, কি জিনিসগুলো আপনারা করতে পারবেন না। তো নেক্সট ভিডিওতে আমরা আরো ইন ডিটেইলে আলোচনা করব। আশা করি সেই পর্যন্ত যদি আপনারা ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখেন, চুক্তি আইনটাকে আপনার মাথার মধ্যে ঢুকাতে পারবেন। সো শেষ বেলায় আরেকবার বলে দেই, আপনি কাউকে অফার করলেন, সে গ্রহণ করল। তখন আমরা তাকে প্রমিস বলি। প্রমিসের সাথে যদি মূল্য যুক্ত হয়, কনসিডারেশন যুক্ত হয়, আমরা তাকে এগ্রিমেন্ট বলি। ওই এগ্রিমেন্টটা যদি আইন দ্বারা যদি প্রয়োগ করা যায়, তখনই সেটা চুক্তি হবে। তার মানে কিছু এগ্রিমেন্ট আছে যেগুলো আইন দ্বারা কি করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না, সেগুলো বাতিল বাতিল বাতিল। একটা কথা মনে রাখবেন, চুক্তি নরমালি দুই প্রকার হয়। একটা হচ্ছে বৈধ চুক্তি, ভ্যালিড চুক্তি, আর একটা হচ্ছে যে বাতিল যোগ্য চুক্তি। এই দুটোই। তবে আইনের ভাষায় আরেকটা হচ্ছে যে যেটা ভয়েড বা বাতিল, অর্থাৎ যে চুক্তিটা আপনি করলেন এটা বাতিল, এটা কোনো চুক্তিই না। তাহলে আমরা ওভারঅল টোটালটাকে একসাথে করলে তিন প্রকারের চুক্তি পাই। একটা হচ্ছে ভ্যালিড বা বৈধ, আরেকটা হচ্ছে বাতিল যোগ্য, আরেকটা হচ্ছে বাতিল। এই ৩ প্রকারের চুক্তি পাওয়া যায়। এখন কারা চুক্তি করতে পারবে? একটা এগ্রিমেন্টকে আমরা তখনই চুক্তি বলবো যখন সেটা কি হবে, কম্পিটেন্ট পার্টি দ্বারা তৈরি করা হবে, অর্থাৎ পার্টিদের লিগ্যাল ক্যাপাসিটি থাকবে, তাদের ফ্রি কনসেন্ট থাকবে, কনসিডারেশনটা লফুল হবে, অবজেক্টটা লফুল হবে, আইন দ্বারা কি হবে না, সেটা বাতিল ঘোষিত হবে না। এই জিনিসগুলো যখন হবে না, তখনই আমরা তাকে চুক্তি বলবো। তো কম্পিটেন্ট পার্টি বা তাদের লিগ্যাল ক্যাপাসিটি কি হবে? লিগ্যাল ক্যাপাসিটি, সে সাবালক হবে, তার সাউন্ড মাইন্ড হবে, আইন দ্বারা সে দেউলিয়া ঘোষিত হবে না। তার ফ্রি কনসেন্ট হবে। ফ্রি কনসেন্ট বলতে আমরা কি বুঝি? সেখানে হচ্ছে তার প্রতি কোনো জুলুম করা হবে না। তার প্রতি কোনো মিসরিপ্রেজেন্টেশন থাকবে না। সেখানে কোনো ফ্রড থাকবে না। সেখানে ডিউ ইনফ্লুয়েন্স থাকবে না। এই জিনিসগুলো থাকবে না যখন, তখনই আমরা বলবো তার ফ্রি কনসেন্ট সেখানে ছিল। এটা ছাড়া যে বিষয়টা নিয়ে আমরা চুক্তি করব, বিষয়টা লফুল হইতে হবে। যে বিষয়টার জন্য চুক্তি করব, যে কনসিডারেশন দিব, সেটাও আমাদের লফুল হতে হবে। আর কিছু, কিছু চুক্তি যেগুলো আইন বলে দিচ্ছে যে এটা চুক্তি করতে পারবেন না, তাহলে সেটা চুক্তি হবে না। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব আরো যে বিষয়গুলো আছে আর যে কোন, কোন জিনিসগুলো আসলে চুক্তি করা যায় না, সেগুলো সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।